নমস্কার। নাগপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউটের কিছু ডাক্তাররা তারা একেবারে দৈববাণী করে বসে পড়লেন যে আমাদের নাকি স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় ঝুট ঝামেলা, যাবতীয় আমাদের স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধে সবটার জন্যেই আমাদের দায়ী হচ্ছে জিলিপি এবং সিঙ্গাড়া। ঠিক আছে, আমি যদি একটু এটাতে একটা হিন্দি পরিভাষায় বলি তাহলে জলেবি আর সমোসা। তা আমরা তো জিলিপি সমোসা বলি না, আমরা ভেতো বাঙালি, আমরা জিলিপি সিঙ্গাড়ার মধ্যেই থাকি। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমরা প্রথমত তাদের কাছে, তারা অত্যন্ত গণ্যমান্য, অত্যন্ত অভিজ্ঞ, ভালো লোক, সিনিয়র লোক, তাদের কাছে জোড় হাতে অনুরোধ করব যে তারাও যদি আজকে কি করে একটা পার্টিকুলার ব্লগ বা কয়েকটা লাইন, কয়েকটা প্যারাগ্রাফ আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে বলে এমন একটা ভয়ঙ্কর ওপেনিং দেন যে আমাদের একেবারে এক নিঃশ্বাসে পর মুহূর্তে স্ট্রেট অ্যাওয়ে আমাদের যেন মনে হবে যে ওই প্রতিটা জিলিপির দোকান আর প্রতিটা সিঙ্গাড়াকে একেবারে তুলে মানে তাদের নির্মূল করে ফেলে দেওয়া উচিত। Now that kind of a statement was an overreaction. তাদের ওয়ার্নিং বা আমাদের এই নিয়ে চিন্তাভাবনা শুধু তাদের না, মানে খালি এইমসের পণ্ডিতদের বলে না, যারা মোটামুটি ডাক্তারি করছে এবং যারা আমাদের আজকে লাইফস্টাইল ডিজিজেস, হার্টের চিকিৎসা, এই সব কাজকর্ম যারা করে যাচ্ছে, তাদের এই ব্যাপারগুলো নিয়ে একটা চিন্তাভাবনা তো আছেই। দেখা যাক তাহলে জিলিপিকে এখন আমরা দেখি যে জিলিপি বাবাজির একটা বংশ পরিচয় নেওয়া যায়। আপনি একটা জিলিপি সামনে রাখুন, একটা জিলিপির মেরে কেটে কত, এখন কলকাতার জিলিপির কথা বলছি, আমি উত্তর ভারতে কিছু কিছু জায়গায় জিলিপি দেখেছি, সে প্রায় মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে ওই টাইপের। আমি অ্যাভারেজ আমরা যে জিলিপিগুলি খাই সেগুলো হয়তো আপনার মেরে কেটে তার ওজন হবে সামওয়্যার বিটুইন 30 to 50 গ্রামস, 30 থেকে 50 গ্রাম আমার তার মধ্যে তার ওজন। এবং এই যে জিলিপিটা সেই বেশ সুন্দর করে রসে ডুবিয়ে একটা চিনির মধ্যে সেটাকে সোক করে তারপর একেবারে তাড়িয়ে সেই রসগুলো শুদ্ধ একটা মুচমুচে ফ্রেশলি ফ্রাইড জিলিপি আমরা খাচ্ছি। আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে? এই যে আমরা একখানা জিলিপি খেলাম, সেই একটা জিলিপির থেকেই আমার প্রায় কম বেশি 40 থেকে 50 গ্রাম সুগার, নেট সুগার আমার শরীরে ঢুকলো। এখন আমি যদি একটা 13-14 বছরের চনমনে অল্প বয়সী ছেলে না হয়ে আমার বয়সী একজন কেউ ধরুন একটা জিলিপি খেলেন, তারপরে খুব ভালো লাগলো আর একটা জিলিপি খেলেন, তাহলে দুটো জিলিপি খাবার পর আপনার সারা দিনের যে মোটামুটি একটা বরাদ্দ যে 120 থেকে 130 গ্রাম নেট সুগার কনজামশনে আমাদের থাকা উচিত, তাহলে দুটো জিলিপি খেয়েই তো আমার সারা দিনের সুগার কনজামশনের লিমিট হয়ে গেল। তারপর আমি সারাদিন যা খাচ্ছি, ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, রুটি খাচ্ছি, যাই খাচ্ছি, দ্যাট ইজ নাও টেকিং মি ওভার দ্য লিমিট। তাহলে অবভিয়াসলি আমাদের জিলিপির ব্যাপারটাকে নিয়ে, কারণ এত কনসেন্ট্রেটেড, একটা সুপার সুইট, তাদের স্বাদ অতুলনীয়, একদিকে মারাত্মক মিষ্টি, আরেকদিকে মুচমুচে। মিষ্টিটা বাড়ছে কি করে? রস থেকে, সুগার কন্টেন্ট থেকে। মুচমুচে হচ্ছে কি করে? আমরা সেটাকে কায়দা করে ওরম করে ভাবছি বলে। এখন তাহলে প্রথম আমরা যে কথাটা নিয়ে রিয়্যাক্ট করেছি যে আমার খেতে ভালো লাগছে, আমি হঠাৎ টপাটপ 5টা জিলিপি খেয়ে ফেললাম, তাহলে আমি বললাম তো আমার যদি আজকে 8, 10, 12, 14 বছর বয়স হয়, তারা হয়তো ক্ষমা ঘেন্না করে খেয়ে নিতে পারবে। আর আমাদের অসুবিধাটা হচ্ছে যে আমাদের এমনিতেই হাঁচতে কাশতে ডায়াবেটিস হচ্ছে, সেখানে আমরা যদি একটা খুব সুস্বাদু, আমি যেখানে থাকি ভবানীপুরের মোড়ে কি ভালো জিলিপির দোকান ছিল, আমরা খুব সাংঘাতিক ভোরবেলা সাঁতার কাটতাম, তো সাঁতার কেটে যত ক্যালোরি খরচা হলো, এখন বুঝতে পারছি যে বাড়ি ফিরতে 4টে জিলিপি 4টে সিঙ্গাড়া খেয়ে বোধহয় তার ডবল ক্যালোরি ইনটেক হয়ে যেত। সো সুগার কন্টেন্ট নিয়ে একটা প্রবলেম আছে। আর একটা প্রবলেম এই যে খেতে মুচমুচে হচ্ছে, সুইট ক্রিস্প, এই সুইটনেস প্লাস ক্রিস্পনেস যেটা হচ্ছে, কেন সেটা খেতে মুচমুচে হচ্ছে? কারণ আমরা এই ব্যাপারটাকে
একটা গরম তাওয়ায় রসের ডুবিয়ে তাওয়ার মধ্যে এটাকে ভাজছি বলে, ফ্রাই, কথাটা হচ্ছে ফ্রাইড। তাহলে যে কোনো জিনিসকে আমরা যখন একটা তেল গরম করে ভাজছি, হ্যাঁ, তাহলে যে চেঞ্জটা হচ্ছে, যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, যে ধরুন আপনি তেল সম্বন্ধে খুব সচেতন। আমরা তেল সম্বন্ধে কি জানি, যে আমাদের তেলের মধ্যে কিছু কিছু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে, কিছু আনস্যাচুরেটেড আছে, এই ধরনের ফ্যাটি অ্যাসিডস আছে। আমরা একটু মিলিয়ে মিশিয়ে খাবো যাতে আমাদের অয়েল ইনটেকের মধ্যে অত্যধিক স্যাচুরেটেড না হয়। What does saturation and unsaturation mean? এই প্রত্যেকটা ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডের মধ্যে আপনি দেখবেন মাঝখানে মধ্যমণি হয়ে একটা কার্বন অ্যাটম রয়েছে, যেখানে আমাদের কার্বন অ্যাটমগুলো সবই সে চারজনের আলাদা আলাদা হাত ধরে আছে, যাকে আমরা সিঙ্গল বন্ড বলি। সেগুলোকে আমরা বলবো যে তারা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যার মধ্যে কিনা একটা ডাবল বন্ডের চেহারা আছে, সেগুলোকে আমরা বলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন দেখুন, ভালো মন্দর দিক দিয়ে এই দুজনের মধ্যে হয়তো একটা বিরাট পার্থক্য নেই, কিন্তু আমরা যখন এই নানান ধরনের তেল, মাখন, ঘি এই সব জিনিস কনজিউম করার পর দেখি যে এই ফ্যাট জাতীয় জিনিস কনজিউম করার পরে আমাদের রক্তের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, কার দরুন আমাদের এলডিএল যেটা ক্ষতিকারক সেটা বেড়ে যাচ্ছে, এইচডিএল যেটা ভালো সেটা কমে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইডটাও বেশি বেড়ে যাক আমরা চাই না। তো এই সব ব্যাপারে দেখা যায় যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসের মাত্রাটা একটু কম রাখতে পারাটা ভালো। আর একটা জিনিস যেটা কিনা নিয়ে আমরা খুব ঘন ঘন কথা বলি না, যে আমরা আমাদের বিশেষত আমাদের বাঙালির ভারতীয় খাওয়া দাওয়ার মধ্যে যখনই আমরা তেলের কথা বলি, যখনই আমরা তেলে ভাজা, ঘিয়ে ভাজার কথা বলি, তার মানে কি আমরা তেলটাকে গরম করছি, আমরা ফ্রাই করছি। আর আমরা অনেক সময় একটা তেলে কেবল একবার ভাজি না, আমরা বারবার সেটা ফ্রাই করি। সেখানেই হলো বিপদ। কারণ ঠিক যেমন আমরা স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেডের কথা বললাম, আর একটা কথা মনে রাখতে হবে যে এই সমস্ত জটিল কেমিক্যাল স্ট্রাকচারগুলোর, এগুলোর একটা 3 ডাইমেনশনাল চেহারা আছে। আর কখনো কখনো আমরা যখন দেখি যে হাইড্রোজেন এবং কার্বন অ্যাটমগুলো যে রয়েছে এই স্ট্রাকচারের মধ্যে, আমরা যখন ভীষণভাবে এগুলোকে গরম করি, তখন এই স্ট্রাকচারগুলো এই প্রচণ্ড হিট, এই প্রচণ্ড উত্তাপের মধ্যে এই স্ট্রাকচারগুলো উল্টো পাল্টা হয়ে যায়, এই স্ট্রাকচারগুলো অল্টার্ড হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বিভিন্ন অয়েল, ফ্যাটস কনজিউম করি, সেগুলোর ন্যাচারাল কন্ডিশনকে বলে সিস কনফিগারেশন, CIS। আর যখন আমরা এগুলোকে ভীষণভাবে হিট করছি, তখন এই অ্যাটমিক স্ট্রাকচারগুলো একেবারে এবড়ো খেবড়ো হয়ে গিয়ে এটা পরিবর্তিত হয়ে গিয়ে একটা চেহারা নেয়, সেটাকে বলে ট্রান্স কনফিগারেশন। আর তখনই আমাদের একটা অবজারভেশন আছে যে আমরা যখন কিছু কিছু ফ্যাটস তার ন্যাচারাল পরিস্থিতিতে খাচ্ছি, মারাত্মক গরম না করে, তখন সেটা হয়তো আমার ওই এলডিএল ট্রাইগ্লিসারাইডকে অতটা বাড়িয়ে দিচ্ছে না। কিন্তু যখন এই বারবার রিফ্রাইড করা ফ্যাটগুলোকে আমরা ট্রান্স ফর্মে আমাদের যখন শরীরে ঢুকছে, তখন কিন্তু এগুলো প্রায় 5-10 গুণ বেশি মারাত্মক হয়ে যাচ্ছে। হু করে আমাদের এলডিএল বেড়ে যাচ্ছে, আমাদের এইচডিএল কমে যাচ্ছে। তাহলে জিলিপির বিতর্কের মধ্যে যে কথাটা আপনারা বহুবার শুনেছেন যে সাবধান সাবধান সাবধান, এর মধ্যে ট্রান্স ফ্যাটস আছে, অবশ্যই আছে। ট্রান্স ফ্যাটসগুলো সাধারণত আমরা একটু বেছে বুঝে যে তেলগুলো ইউজ করি, তার মধ্যে হার্ডলি হয়তো 4% কি 5% ট্রান্স ফ্যাটস থাকে।
যত সে গরম হচ্ছে, যত সে হিটেড হচ্ছে, আর যতবার আমরা তাকে হিট করছি, রিহিটিং। একবার হয়ে গেল, আমি 12টা জিলিপি ভেজে নিলাম, একটু 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 সেই তাওয়াটা ঠান্ডা হলো, আবার 10 মিনিট বাদে খদ্দের এলো, আবার আমি ভাজলাম। এভরি টাইম আমরা সেটাকে রিহিট করছি। রিহিটিং এর সঙ্গে সঙ্গে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্স ফ্যাটস বাড়ছে। ট্রান্স ফ্যাটসের সঙ্গে আমাদের এত শত্রুতা কেন? ট্রান্স ফ্যাটসের সঙ্গে আমাদের শত্রুতা হচ্ছে যে আমি দারুণ আনন্দ করে খেলাম, আর এই ট্রান্স ফ্যাটসগুলো খুব সহজে রক্তের মধ্যে অ্যাবজর্বড হয়ে যায়। অ্যান্ড ওয়ান্স ইট গেটস অ্যাবজর্বড ইন দ্য ব্লাড কুইকলি, এটার প্রথম রিয়াকশন হলো যে আমাদের রক্তের মধ্যে সেই এলডিএল কোলেস্ট্রল, যাকে নিয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি, সেই এলডিএল কোলেস্ট্রলকে হু হু করে বাড়িয়ে দেবে, এইচডিএল কোলেস্ট্রলকে কমিয়ে দেবে। আর যারা একেবারে খুব র্যাডিক্যাল চিন্তাভাবনা করেন, তারা অনেকে বলেন যে তুমি যদি বসে একেবারে হই হই করে প্রচুর এরকম রিফ্রাইড খাবার খেতে থাকো, তোমার ব্লাডের মধ্যে একটা অ্যাকিউট আপসার্জ অফ এলডিএল কোলেস্ট্রল হতে পারে, যেটা কিনা ইন দ্য নিয়ার ফিউচার আমাদের ওই নানান রকম গন্ডগোল, হঠাৎ করে হার্টের মধ্যে একটা প্লাক রাপচার হলো, ব্যথা হলো, এসব সম্ভব। তাহলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ট্রান্স ফ্যাটসের যে কথাটা বলা হয়েছে জিলিপির সম্বন্ধে, কথাটা সত্যি। নর্মালি আমরা যদি একটা জিলিপি খাই, সেই জিলিপির মধ্যে হয়তো 2%, 3% ট্রান্স ফ্যাটস আছে। কিন্তু আমি যদি এমন একটা জিলিপি খাই যে তেলটাকে অলরেডি 5 বার 6 বার রিফ্রাই করা হচ্ছে, দ্যাট percentage of trans fats can increase to more than 10%. আর অনেক বায়োকেমিক্যাল খুঁটিনাটি কাজ হয়েছে এটা নিয়ে। আর উই আর অফ দি ওপিনিয়ন যে আমাদের ট্রান্স ফ্যাটসের, যে কোনো খাবারের মধ্যে ট্রান্স ফ্যাটসের পরিমাণ যদি 5%-এর বেশি হয় তাহলে খারাপ। ঠিক যেমন আমরা যে তেলগুলো খাচ্ছি, সেখানে এক্সেস অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস খারাপ, ঠিক সেই রকম এক্সেস অ্যামাউন্টস অফ ট্রান্স ফ্যাটস হচ্ছে খারাপ। তাহলে এই ব্যাপারটা ইজ ট্রু। তাহলে সমস্যাটা হচ্ছে যে যেভাবে আমরা একটা মিষ্টি জিনিসকে রিফ্রাই করে খাচ্ছি, তাতে সুগার ইজ আ প্রবলেম, এক্সেস লেভেলস অফ ট্রান্স ফ্যাটস আর আ প্রবলেম। তাহলে এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে আমরা যদি আমাদের যারা জিলিপি সিঙ্গাড়া করছেন তাদের যদি আমরা গিয়ে একটু অনুরোধ করি যে হ্যাঁ, আমরা খাই না, আমরা 2-3টে খাই না, কিন্তু আমরা গোটা 2 জিলিপি খেলেও আপনারা দোহাই আপনাদের এটাকে এতবার করে রিফ্রাই করবেন না। বাড়িতেও এক জিনিস হয়, আমরা নিমন্ত্রণ করে কিছু লোক খাওয়াচ্ছি, একই তেলে হয়তো তিনটে করে 12টা বেগুন ভাজা হলো 3 বারে। বাই দ্য টাইম 4th ইনস্টলমেন্টের বেগুনটা ভাজা হচ্ছে, তার ট্রান্স ফ্যাটস পার্সেন্টেজ হয়তো 20%-এর ওপর চলে গেছে। তাহলে আমরা নিশ্চয়ই, আমাদের তো কেউ একেবারে ঝরঝর করে মাথায় টাকা ঝরছে না, আমরা সবাই খেতে ভালোবাসি, স্বাদটা ভালোবাসি। ফর ইকোনমাইজিং আমরা কিছুটা নিজেদের একটু সেভিংস, একটু খরচাটা কম করব বলে আমরা রিফ্রাই করি। রিফ্রাই ইজ নট আ গুড আইডিয়া। শুধু কি রিফ্রাই করলেই ট্রান্স ফ্যাটস হয়? নাও দিস ইজ নট কারেক্ট। আমাদের অনেক খাবার দাবারের মধ্যে এই যে নানান খাবার দাবার দেখবেন, যেগুলোকে আমরা স্টোর করতে পারছি, ফ্রিজ করতে পারছি, যেগুলোকে আমরা ফ্রিজারে রেখে খেতে পারছি, এই ট্রান্স ফ্যাটসের মেল্টিং টেম্পারেচারটা হলো রুম টেম্পারেচারের কাছাকাছি। সুতরাং নানান রকমের ট্রান্স ফ্যাটস বিকামস পপুলার ইন ফুড স্টোরেজ ইন্ডাস্ট্রি। এবং এইটা নিয়ে কিন্তু আমরা আমাদের এত স্টোরড ফুড আমরা মুড়ি মুড়কির মতো পাই না, কিন্তু তথাকথিত আজকে পাশ্চাত্যে যারা একেবারে সারা সপ্তাহের বাজার করে এনে ফ্রিজারে ঠুসে দিলেন, তাদের একটু সাবধান থাকতে হবে। অ্যান্ড বি কেয়ারফুল যে মেনি অফ ইউর স্টোরড ফুড আইটেমস ক্যান বি হাই ইন ট্রান্স ফ্যাটস। ন্যাচারালি ওকারিং ট্রান্স ফ্যাটস অনেক খাবার দাবারের মধ্যে হয়।
আর যখন আজ থেকে প্রায় 5-7 বছর আগে এই প্রথম এই ট্রান্স ফ্যাটসটা নিয়ে লোকে একেবারে হা 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 করে উঠেছিল, তখন কথা হয়েছিল যে এনি ফুড যেটার 1-2% বেশি ট্রান্স ফ্যাটস আছে সেটাকে আমরা একেবারে ব্যান করে দেবো। আলটিমেটলি দেখা গেল যে আমরা যদি 1-2% ট্রান্স ফ্যাটসের সব খাবারকে ব্যান করতে শুরু করি তাহলে খাবার মতো আর কিছু পড়ে থাকবে না। সুতরাং where does this discussion takes us? এটা কোথায় গিয়ে আমরা পৌঁছলাম? আমরা যে কথাটার মধ্যে পৌঁছলাম যে হ্যাঁ, আমাদের দেশে আমরাই তো রোজ সকালবেলা রাত্রির বেলা বারবার করে বলছি যে আমাদের হার্ট ডিজিজের ইনসিডেন্স কমছে না, লাইফস্টাইল ডিজিজের ঝামেলাগুলো বেড়েই চলছে। তাহলে সুতরাং আমাদের এবং আপনাদের মিলিতভাবে এই জিনিসটা নিয়ে সচেতন হতে হবে। যে খাবার দাবারগুলো আমরা বাড়িতে তৈরি করছি, আমরা দোকানে তৈরি করছি, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু সচেতন হতে হবে যে এই ব্যাপার, এই জিনিসগুলো আমরা একটা সুন্দর একেবারে রসে ডোবানো মুচমুচে একেবারে প্রাণ ভরে যায় জিলিপিটা মুখে দিলে, তো সেই জিলিপি যদি আমি গপাগপ করে 3-4টে খেয়ে ফেলি তাহলে একটা প্রবলেম হবে, ডেফিনেটলি গ্রোস সুগার ওভারলোড। আর দ্বিতীয়ত হচ্ছে হুড়হুড় করে আমার শরীরের মধ্যে ট্রান্স ফ্যাটসের মাত্রাটা বাড়তে পারে যদি সেই জিলিপিটাকে বারবার রিফ্রাই করা একটা তেলে ভাজা হয়ে থাকে। সুতরাং যে কোনো প্রবলেমের মতো এই প্রবলেমটাকে নিয়েও আমরা প্রায় একটা পলিটিক্যাল ইস্যু করে তুলছি। প্লিজ, এই জিনিসগুলো দিজ আর সোশ্যাল ইস্যুস, দিজ আর সায়েন্টিফিক ইস্যুস। এই জিনিসগুলোকে নিয়ে একটা পলিটিক্যাল কাজিয়া বার করার মতো কাজ না। আপনারা যারা চায়ের দোকানে সিঙ্গাড়া জিলিপি তৈরি করছেন, আমি প্রায় কলকাতার প্রাণকেন্দ্রে বাস করি, যেখানে জিলিপি সিঙ্গাড়া প্রায় একেবারে শুধু কলকাতা বিখ্যাত নয়, ভারত বিখ্যাত বলতে হয়। আপনারা করুন, আপনারা সুস্বাদু খাবার দাবার তৈরি করুন, সাবধানে করুন। দেখুন যদি সুগার কনসেন্ট্রেশনটা একটু কমানো যায়, দেখুন যদি রিফ্রাইটা একেবারে মিনিমাইজ করা যায়, আর একেবারে করে সুগার দিয়ে না ইউজ করে there are many effective sugar substitutes। সেই সুগার সাবস্টিটিউটসগুলোকে আমাদের ফুড প্রিপারেশনের মধ্যে আরো অনেক বেশি ব্যবহার করতে হবে। প্যানিক করবেন না। একটা জিনিসকে একটুখানি ডিটেলে জানলে পরে আর কিছু না হোক আমাদের ভয় এবং দুশ্চিন্তা অনেকটা কাটবে। অল্প স্বল্প জিলিপি খান না গরম চায়ের সঙ্গে, খারাপ কি? বুঝে খান, মেপে খান। নমস্কার।